কেমিস্ট্রি বইয়ের অর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পলিমার নিয়ে অ্যানালাইজ করব এবং চ্যাপ্টারটাকে খুব ভালো করে বুঝবো। তো দেখো পলিমার, তো পলিমার মানে আমরা কি জানি? পলিমার মানে কি? পলি অর্থাৎ কি? পলি মানে হচ্ছে বহু বা মেনি, এটা আমরা জানি। আর মার মানে কি? মার মানে হচ্ছে অর্থ বা খণ্ড বা অংশ বলতে পারি। এবার দেখো পলিমারের যেটা আণবিক ভর হয়, হ্যাঁ সেটা কত হয়? আণবিক ভর হয় 10⁻³ থেকে 10⁻7 ইউনিট। ইউ বলতে কি অ্যাটমিক মাস ইউনিট বোঝানো হয়। এবার দেখো আমাদের দৈনন্দিন জীবনে যেমন পলিমারের অনেক ব্যবহার থাকে, কি কি হিসেবে ব্যবহার করি? পলিমার আমরা পলিথিন হিসেবে ব্যবহার করতে পারি। তারপর ধরো যে গাড়ির যেমন টায়ার হয়, বিভিন্ন উপকরণ, ঠিক আছে, কৃত্রিম পোশাকের উপকরণ, তারপর হচ্ছে শিশুদের যে খেলনা তৈরি করি ওগুলা, তারপর ব্যাগের আচ্ছাদন, ইলাস্টোমার, ফাইবার তোন, তো এই সমস্ত কিছু বিষয়ে আমরা হচ্ছে পলিমার আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুবই ব্যবহৃত হয়। এবার দেখো যখন আমরা হচ্ছে কি করব, যে ইথিন থেকে পলিমারাইজেশন করব, অর্থাৎ পলিথিন পলিমার তৈরি করব, তো সেক্ষেত্রে আমরা কি করব, যে ইথিনটাকে পলিমারাইজেশন করে পলিথিন পলিমার তৈরি করব। এবার দেখো যে আমরা ধরো নাইলন 6,6 তৈরি করলাম, ঠিক আছে। তো নাইলন 6,6 তৈরি করতে গেলে আমাদের লাগবে হচ্ছে তোমার হেক্সামিথিলিন ডায়ামিন লাগবে আর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। তো এই দুইটার যখনই আমরা পলিমারাইজেশন করব তখন সেটা হয়ে যাবে আমাদের নাইলন 6,6। এবার পলিমারের উৎস হিসেবে যদি প্রাকৃতিক উৎস হিসেবে আমরা ভাবি, তো পলিমারকে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, একটা হচ্ছে তোমার অর্ধকৃত্রিম পলিমার, কৃত্রিম পলিমার। তো এবার দেখো প্রাকৃতিক পলিমার বলতে কি? প্রাকৃতিক পলিমার বলতে আমরা প্রোটন, সেলুলোজ, অর্থাৎ কি যেই সমস্ত পলিমারগুলি আমরা হচ্ছে প্রাণী দেহ বা উদ্ভিদ দেহ থেকে যেগুলোর সোর্স বা উৎস হবে সেগুলিকে আমরা বলবো প্রাকৃতিক পলিমার। তারপর আসছে অর্ধকৃত্রিম পলিমার। অর্ধকৃত্রিম মানে কি? যে হাফ মানে কি? অর্ধকৃত্রিম বলছে তার মানে এটা কি? যেমন রেয়ন হতে পারে, এই সমস্ত পলিমারগুলিকে আমরা অর্ধকৃত্রিম পলিমার বলতে পারি। আর কৃত্রিম পলিমার কি? যেমন টোটালটাই আমরা যেটা সাইন্টিফিক মানে হচ্ছে রসায়নকারে তৈরি করি, যেমন কি কি হতে পারে? পলিথিন হতে পারে, মানে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, তারপর নাইলন 6,6 যেটা আমরা হচ্ছে তোমার হেক্সামিথিলিন ডায়ামিন আর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড দ্বারা তৈরি করি, সেটা হচ্ছে নাইলন 6,6। তো দেখো এখানে ধরো ইথিন আছে, যে ইথিন আমরা হচ্ছে কি করব, যে নাইলন 6,6 তো আর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড নাইলন 6,6 তৈরি করব। তো ওটার ক্ষেত্রে আমরা কি করব, যে হেক্সামিথিলিন ডায়ামিন নিব, অর্থাৎ কি যে NH2, এটা হচ্ছে CH2, এটা হোল 6, এটা হচ্ছে NH2 আছে, প্লাস ধরো কি আছে, যে এটা হচ্ছে তোমার হেক্সামিথিলিন ডায়ামিন, হেক্সামিথিলিন হচ্ছে ডায়ামিন, আর প্লাস হচ্ছে তোমার অ্যাডিপিক অ্যাসিড নিব, যেহেতু আমরা নাইলন 6,6 তৈরি করব। তাহলে এখানে N, তারপর হয় HOOC হয়, তারপর হচ্ছে CH2 হোল 4, তারপর হচ্ছে COOH হয়। এটা হচ্ছে তোমার অ্যাডিপিক অ্যাসিড। তো অ্যাডিপিক অ্যাসিড এটা যখন পলিমারাইজেশন করব, এটার পলিমারাইজেশন করলে আমাদের উৎপন্ন হয়ে যাবে নাইলন 6,6। কিভাবে লিখবো, যে দেখো বন্ড N, এটাকে হচ্ছে বন্ড, তারপর এটা হচ্ছে CH2 হোল 6 হবে, বন্ড এখানে হবে H, এখানে হবে N, আর উপরে হবে H, পাশে হবে C ডাবল বন্ড O, বন্ড এখানে আসবে তোমার হচ্ছে CH2, এটার হচ্ছে হোল 4, বন্ড C, এটা হচ্ছে ডাবল বন্ড O, এটা টোটালটা বন্ড, আর এখানে হচ্ছে এখানে একটা H আসবে, তো এটা টোটালটা হয়ে যাবে N, হোল N। এটাই হচ্ছে তোমার নাইলন 6,6। এটা গেল হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন আর অ্যাডিপিক অ্যাসিড। এবার যখন ধরো ইথিন আছে, ইথিনের যখন পলিমারাইজেশন করবো আমরা, ইথিনের যদি পলিমারাইজেশন করি তখন সেটা উৎপন্ন হয়ে যাবে পলিথিন পলিমার হবে, অর্থাৎ NCH2 ডাবল বন্ড কি আছে, যে CH2, এটা যখন পলিমারাইজেশন করব, তখন এটা ইথিন আছে, এটার পুনরাবৃত্তি এককটা হবে এন্ড, এখানে হবে বন্ড CH2, বন্ড হচ্ছে CH2, এটা হয়ে যাবে, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে এটাকে লেখা হয় পুনরাবৃত্তি একক, এভাবে লেখা হয়। তো এটা করলে আমাদের চলে আসবে পলিথিন পলিমার, অর্থাৎ বন্ড CH2, বন্ড হচ্ছে CH2, বন্ড এটার হচ্ছে হোল N, এটাই হলো তোমার পলিথিন পলিমার, এটাই হচ্ছে তোমার পলিথিন পলিমার। এবার দেখো, এবার যখন আমরা হচ্ছে গঠনাকৃতির উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করব, তো গঠনাকৃতির উপর ভিত্তি করে যদি শ্রেণীবিন্যাস করি তাহলে সেক্ষেত্রে ওটা হবে, একটা হচ্ছে রৈখিক পলিমার হবে, শাখাযুক্ত শৃঙ্খল পলিমার হবে, আর একটা হবে আড়াআড়ি বন্ধন বিশিষ্ট বা জালক পলিমার বিশিষ্ট পলিমার হবে। তো রৈখিক পলিমারের ক্ষেত্রে কি হয়? রৈখিক পলিমারের ক্ষেত্রে যেমন ধরো উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন, তারপর পলিভিনাইল ক্লোরাইড। রৈখিক পলিমারের ক্ষেত্রে কি হয় না, এই পলিমারগুলি হয় দীর্ঘ অর্থাৎ বড় হয় আর সরল রৈখিক শৃঙ্খল দ্বারা গঠিত হয়, সরল রৈখিক শৃঙ্খলা। আর শাখাযুক্তের ক্ষেত্রে কি হয়? শাখাযুক্ত পলিমার যেমন ধরো নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন, এই পলিমারগুলি কি হয়, যে সরল রৈখিক হয়, সরল রৈখিক শৃঙ্খলের মধ্যে
কিছু সংখ্যক শাখা যুক্ত থাকে। আর আড়াআড়ি বন্ধনের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হচ্ছে তোমার দ্বিকার্যকরী বিশিষ্ট আর একটা ত্রিকার্যকরী মূলক যুক্ত মনোমার থাকে। এরা মনোমার মানে ত্রিকার্যকরী আর হচ্ছে দ্বিকার্যকরী মনোমার নিয়ে গঠিত, যেমন ব্যাকলাইট, মেলামাইন এগুলি। এবার পলিমারাইজেশন পদ্ধতির ওপর যদি ভিত্তি করি তো সেক্ষেত্রে আমরা দ্রুত পলিমার আর হচ্ছে তোমার সংঘনন বা কন্ডেনসেশন পলিমার ব্যবহার করতে পারি। তো দ্রুত পলিমারের ক্ষেত্রে কি হয়, যেমন ধরো ইথিলিন থেকে কি করলাম, পলি ইথিলিনের উৎপাদন করলাম, এবং প্রোপিন থেকে পলিপ্রোপিনের উৎপাদন, এগুলো হচ্ছে তোমার দ্রুত পলিমারের ক্ষেত্রে। ধরো কি আছে যে ইথিন আছে, তো ACH2 ডাবল বন্ড আছে CH2, এবার অ্যারো এখানে কি করলাম যে বন্ড তোমার হচ্ছে CH2 বন্ড CH2, এটা করলে দিলাম হোলেন। তো এটা হচ্ছে তোমার কি একটা হোমোপলিমার। হোমোপলিমার যে সকল পলিমারটা হচ্ছে দুটা ভিন্ন ভিন্ন মনোমার দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে, তাদেরকে আমরা বলি কোপলিমার বা সহপলিমার বলি। যেমন হতে পারে কি বুনাএস হতে পারে সহপলিমারের উদাহরণ। সহপলিমারের উদাহরণ হতে পারে তোমার হচ্ছে বুনা এস, ঠিক আছে, তারপর হচ্ছে বুনা এন, এগুলি হতে পারে। তাহলে কি কি হলো, পলিমারাইজেশন পদ্ধতির উপর যদি ভিত্তি করে তাহলে সেটা হচ্ছে দ্রুত পলিমার হলো, আর একটা হচ্ছে তোমার সংঘনন বা কন্ডেনসেশন পলিমার হলো। আমি যে সমস্ত বিষয়গুলি বললাম পলিমারি, এখানে দেখো খুব সুন্দর করে লাইন বাই লাইন কোডিং করে এখানে লেখা আছে এইভাবেই ইনসার্টের লাইনগুলিতে। এই যে প্রাকৃতিক পলিমার, অর্ধকৃত্রিম পলিমার, এখানে এরকম করে সুন্দর করে লেখা আছে প্রাকৃতিক, অর্ধকৃত্রিম পলিমার, কৃত্রিম পলিমার। গঠনাকৃতির উপর ভিত্তি করে তিনটা টাইপস, রৈখিক পলিমার, শাখাযুক্ত পলিমার, তারপর আড়াআড়ি বন্ধন, বিশিষ্ট পলিমার। সংঘনন বা কন্ডেনসেশন পলিমার। সংঘনন বা কন্ডেনসেশন পলিমার কি, যে ধরো দুটো ভিন্ন দ্বিকার্যকরী আর একটা বা ত্রিকার্যকরী মূলক আছে, তাদের মনোমার একক কি হচ্ছে না ধাপে ধাপে সংঘনন বিক্রিয়ার ফলে কি করতেছে, সংঘনন পলিমার বা কন্ডেনসেশন যে পলিমার আছে সেটা সৃষ্টি করতেছে বা গঠিত হচ্ছে। যেমন ধরো যে টেরিলিন আছে, যেমন ডেক্রন, ডেক্রনকে বলা টেরিলিন, আর নাইলন 6,6, তারপর আছে হচ্ছে নাইলন 6 প্রভৃতি। উদাহরণ যেমন বলছে যে হেক্সামিথিলিন ডায়ামিনের সঙ্গে যদি আমরা অ্যাডিপিক অ্যাসিডের সংঘনন বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হয়, নাইলন 6,6 উৎপন্ন হয়। যেমন কি বলছে NH2N CH2 NH2 প্লাস আছে NHOOC CH2 COH আছে। তো এটার বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে আমাদের নাইলন 6,6, যেটা বললাম এটা ইম্পর্টেন্ট একটা গঠন। তাহলে বন্ড NH CH2 NHCO CH2 CO, এটার হচ্ছে হোলেন, তাহলে প্লাস হচ্ছে NH2, এটা হচ্ছে আমাদের নাইলন 6,6। এবার আণবিক আকর্ষণের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস যদি করি তাহলে কি হবে, দেখো যে নানা ধরনের কাজে পলিমার সমূহের ব্যাপক ব্যবহার আছে, এটা আমরা সবাই জানি। আর তাদের বেশ কিছু স্বতন্ত্র যান্ত্রিক ধর্মগুলিও আছে। কি কি আছে, যেমন ইলাস্টিসিটি ধর্ম আছে, মানে স্থিতিস্থাপকতা আছে, তারপর কাঠিন্যতার আছে, তারপর হচ্ছে প্রসারজতা আছে। এই যান্ত্রিক ধর্মসমূহ পলিমারে বর্তমান আন্তরাণবিক আকর্ষণ বল, যেমন ভ্যান্ডারওয়ালস বল, তারপর হাইড্রোজেন বন্ধন দ্বারা কি হয়, নিয়ন্ত্রিত হয়। আর এই যে আকর্ষণ বল এগুলি কি করে না, পলিমারের যে শৃঙ্খলগুলি আছে সেগুলিকে কি করে, বেঁধে রাখে। যেমন হচ্ছে কি যে আন্তরাণবিক আকর্ষণ বলের মানের ভিত্তিতেই কি হয় না, এই বিভাগের পলিমারগুলিকে 4টি ভাগে ভাগ করা হয়। যেমন হচ্ছে ইলোস্টোমার সমূহ বলছে, তো ইলোস্টোমারের মধ্যে কি, যে যেমন রবারের মতো স্থিতিস্থাপক ধর্ম আছে, ধর্মবিশিষ্ট একটা পদার্থ, রবারের মধ্যে কি আছে, ইলাস্টিসিটি ধর্ম আছে। আর এই জাতীয় স্থিতিস্থাপক পলিমারগুলোতে কি, যে পলিমার শৃঙ্খলগুলি না দুর্বলতম আন্তরাণবিক বল দ্বারা একত্রে যুক্ত থাকে। এই যে নিউপ্রেনের গঠনটা মোস্ট ইম্পর্টেন্ট। নিউপ্রেনের গঠনটা ভালো করে দেখবে, কি আছে, বন্ড CH2 বন্ড C, নিচে আছে Cl, ডাবল বন্ড আছে CH, তারপর আছে বন্ড CH2, এটা হচ্ছে হোলেন, এটা হচ্ছে নিউপ্রেনের সংকেত, একদম মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। আর আচ্ছা যুক্ত থাকে। আর এই দুর্বল বন্ধন শক্তির জন্যই কি হয় না, এই ধরনের পলিমার বিকৃত করা সহজ হয়ে যায়। আর সরল শৃঙ্খলগুলি কি হয় না, বেশ কিছু শাখা দ্বারা পরস্পর যুক্ত থাকে, যা কি করে না পীড়ন অপসারণের পরেও পলিমারগুলোকে কি করে, পূর্বের আকারে ফিরিয়ে আনতে পারে। যেমন ভালকানাইজড রবারের ক্ষেত্রে দেখা যায়, ভালকানাইজড রবারের ক্ষেত্রে কি হয়, তার প্রথমত যে একটা এমনি রবার আছে সেটার ক্ষেত্রে তার গলনাঙ্ক, তারপর হচ্ছে ভঙ্গুরতা বেশি হয়। এবার ভালকানাইজড রবারের ক্ষেত্রে কি হয়, যখন আমরা মানে ওটার সাথে রবারটার সাথে সালফার মিশিয়ে দিচ্ছি, তার ইলাস্টিসিটি ধর্ম কি হয়, আমূল পরিবর্তন, মানে তার যে বৈশিষ্ট্য আছে সেটার আমূল পরিবর্তন ঘটে, অর্থাৎ তার স্থিতিস্থাপকতা ধর্মটা বৃদ্ধি পায়। তারপর ভঙ্কুর কি যেন বলে, যে ক্ষয়িষ্ণুতা, মানে কম বেশি তাপমাত্রাতেই কি হয়ে যায় না, গলে যায়, তো সেটা গলবে না, এরকম করে কি হয়, তার যে আমূল পরিবর্তন আছে বৈশিষ্ট্য সেটা পরিবর্তন হয় রবারের তুলনায় ভালকানাইজড রবারের, যখন আমরা সালফারটা মিশিয়ে দেবো। তারপর কয়েকটা উদাহরণ যেমন হতে পারে বুনা এস, তারপর বুনা এন নিউপ্রেন প্রভৃতি। এবার ফাইবার বা তন্তু, তো নাইলন 6,6 এর গঠনটাও ইম্পর্টেন্ট। কি বলছে যে বন্ড NH, এটা হচ্ছে CH2 বন্ড N, তারপর H, তারপর বন্ড C ডাবল বন্ড CH2 তারপর হচ্ছে কি বন্ড C ডাবল বন্ড হোলেন। ফাইবার তন্তুগুলি কি,
যে এই তন্তুগুলি হচ্ছে সুতো গঠনকারী কঠিন পদার্থ বা উচ্চ প্রসার্যতা এবং উচ্চ যে টান শক্তি সেটার অধিকারী। মানে এদের ক্ষেত্রে কি হয়, উচ্চ টান শক্তি থাকে, তারপর এদের হচ্ছে কঠিন সুতো গঠনকারী পদার্থ ধর্ম বর্তমান থাকে। আর এই বৈশিষ্ট্যগুলির জন্য কি হয়, হাইড্রোজেন বন্ধনের মধ্যে যে শক্তিশালী আন্তঃআণবিক আকর্ষণ বল আছে সেটার জন্য দায়ী হয়। আর এছাড়াও কি হয় যে আকর্ষণ বল, শক্তিশালী আকর্ষণ বল কি করে, শৃঙ্খলগুলিকে ঘন সন্নিবিষ্ট করতে পারে। তাই এরা কি হয় না, কেলাসাকার প্রকৃতির হয়। যেমন পলিঅ্যামাইড, নাইলন 6,6 হতে পারে, পলিয়েস্টার, টেরিলিন এগুলি। এবার হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার কি, যে থার্মোপ্লাস্টিক পলিমারগুলি হচ্ছে রৈখিক বা কি হয় না, স্বল্প সংখ্যক শাখা, মানে এদের যে শাখাগুলি আছে সেটা হচ্ছে স্বল্প সংখ্যক শাখা হয়, বেশি হয় না। আর দীর্ঘ শৃঙ্খল অণু, যাদের কি হয় বারবার তাপের প্রভাবে নমনীয় বা ঠান্ডা করে শক্ত করা হয়। এদেরকে কি করা হয়, বারবার তাপ দেওয়া হয়, তাপ দেওয়ার পরে এদেরকে কি করে নরম করা হয় এবং ঠান্ডা করে এদেরকে শক্ত করা হয়। এই পলিমারগুলির মধ্যে কি হয়, আন্তঃআণবিক আকর্ষণ বল যেমন ইলাস্টোমার আর তন্তুর মধ্যবর্তী অবস্থায় থাকে। আর যেমন কয়েকটি প্রচলিত নাম হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার, যেমন পলিথিন, পলিস্টাইরিন, পলিভিনাইল সমূহ প্রভৃতি। এবার আসছি যে হচ্ছে থার্মোসেটিং পলিমার। থার্মোসেটিং পলিমার কি, যে থার্মোপ্লাস্টিক পলিমারটাকে আমরা যেমন হচ্ছে মানে রিইউজ করতে পারবো, কিন্তু মানে পুনরায় ব্যবহার করতে পারবো, কিন্তু থার্মোসেটিং পলিমারকে আমরা পুনরায় রিইউজ করতে পারবো না। এটা একবারে সেট হয়ে যাবে, মানে থার্মোসেটিং বলতে সেট মনে রাখবো, তাহলে হবে যে এ সেট হয়ে গেছে আগের থেকে, ওইকে আর চেঞ্জ করা যাবে না। এই পলিমারগুলি কি হয়, জালক পলিমার বা খুব বেশি শাখাযুক্ত অণু উত্তাপে অত্যাধিক মাত্রায় আড়াআড়ি বন্ধন গঠন করে। এটাকে পুনরায় গলানো যায় না, মানে এটা সেট হয়ে গেছে, এটাকে আর গলানো যাবে না। কিছু উদাহরণ যেমন হতে পারে ব্যাকলাইট, ইউরিয়া, তারপর ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন। ব্যাকলাইটের সঙ্গে কি বেঞ্জিন রিং বন্ড OH, এদিকে পারছে CH2, তারপর আবার বেঞ্জিন রিং OH CH2, এটাও ইম্পর্টেন্ট। ওইখানে PVCর গঠনটা দেখিনি, ওটাও ব্যাকলাইট। এবার হচ্ছে পলিমারাইজেশন বৃদ্ধির ওপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। পলিমার উৎপাদনের সময় পলিমারাইজেশন বিক্রিয়ার ক্রিয়া কৌশলের ওপর নির্ভর করে জুতো আর যে সংঘটন পলিমার সেটা আজকে শৃঙ্খল বৃদ্ধি পলিমার আর ধাপ বৃদ্ধি পলিমার, শৃঙ্খল বৃদ্ধি আর হচ্ছে ধাপ বৃদ্ধি গঠিত পলিমার রূপে চিহ্নিত করা যায়। পলিমারাইজেশনের প্রকারভেদ। জুতো পলিমারাইজেশন বা শৃঙ্খল বৃদ্ধি পলিমারাইজেশন। আচ্ছা, জুতো পলিমারাইজেশনের ক্ষেত্রে কি হয়, এই ধরনের মনোমার বা একই ধরনের মনোমার হতে পারে বা ভিন্ন ধরনের মনোমারের অণুগুলি কি হয় না, অধিক পরিমাণে একত্রে যুক্ত হয়ে এই পলিমারটা গঠন করে। আর এই ব্যবহৃত মনোমারগুলি হচ্ছে অব্যবহৃত যৌগ হয়, যেমন কি হয় অ্যালকিন, তারপর হচ্ছে অ্যালকাডাইন এবং এদের জাতক সমূহ। এই ধরনের পলিমারাইজেশনে মুক্তমূলক বা আয়নীয় পদার্থ গঠনের মাধ্যমে কি হয়, শৃঙ্খলের দৈর্ঘ্য বা শৃঙ্খলের বৃদ্ধি ঘটে। তো এছাড়াও মুক্তমূলক নিয়ন্ত্রিত জুতো বা শৃঙ্খল বৃদ্ধি পলিমারাইজেশন কি হয়, সর্বাধিক পরিমাণে সচরাচর সংঘটিত হয়। মুক্তমূলক ক্রিয়া কৌশল। বেঞ্জোইল পারক্সাইড, তারপর অ্যাসিটাইল পারক্সাইড, টার্বিউটাইল পারক্সাইড প্রভৃতির মতো যে মুক্তমূলক উপাদানকারী প্রারম্ভিক অনুঘটক পদার্থের উপস্থিতিতে কি হয়, এক প্রকার অ্যালকিল বা ডাইন জাতক ও সমূহের পলিমারাইজেশন ঘটে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারবো যে তাপ বা আলোকের উপস্থিতিতে কি হয়, ইথিনের সঙ্গে সামান্য পরিমাণ যদি বেঞ্জোইল পারক্সাইড প্রারম্ভিক পদার্থের পলিমারাইজেশন বিক্রিয়ায় কি হয়, ইথেন রূপান্তরিত হয়ে পলিথিনে পরিণত হয়। আর পারক্সাইড থেকে উৎপন্ন যে ফিনাইল মুক্তমূলক আছে সেটা ইথিনের দ্বিবন্ধনের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে কি করে, একটা নতুন আর বৃহদাকার মানে বড় মুক্তমূলক উৎপন্ন করে। এই ধাপটাকে কি বলা হয়, এই ধাপটিকে শৃঙ্খলের সূচনা ধাপ বলে। আর এই মূলক ইথিনের অপর অণুর সঙ্গে কি করে বিক্রিয়া করে আর আরেকটা বৃহত্তর আকৃতির মূলক উৎপন্ন করে। তো নতুন আর বৃহত্তর যে মূলকগুলি আছে সেটা কি হয়, সংযোজনের ধারাবাহিক পুনরাবৃত্তির ফলে এগিয়ে যেতে থাকে। আর বিক্রিয়াটি কি করা হয়, শৃঙ্খল বিস্তার ধাপ নামে পরিচিত। আর সর্বশেষে কি হয়, এইভাবেই মূলকটা কোনো একটা নির্দিষ্ট ধাপে আরেকটা মূলকের সাথে বিক্রিয়া করে কি করে, পলিমারটা উৎপন্ন করে। আর এই ধাপটার নাম কি না, সমাপন পলিমার। যেমন বেঞ্জোইল পারঅক্সাইড আছে, এটাকে কি উৎপন্ন হলো, ফিনাইল মূলক। আর এটা হচ্ছে C6H5, এটা ডট প্লাস হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, অ্যারো এটা কি উৎপন্ন হলো যে C6H5 বন্ড CH2 বন্ড হচ্ছে CH2। এটা হচ্ছে শৃঙ্খলের সূচনা ধাপ। তো শৃঙ্খলের সূচনা ধাপের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি বেঞ্জোইল পারক্সাইড প্রথমে নিব, তাহলে C6H5 বন্ড C, এখানে হবে ডাবল বন্ড ও, এখানে হবে বন্ড ও। এই বন্ডটাকে কি বলে বলো তো, এটাকে বলে পারক্ষ বন্ধন। হ্যাঁ, তারপর এটা C6H5 হলো। এবার এখান থেকে বন্ডটা এখানে যাবে, তারপর এখান থেকে এখানে, এটা হচ্ছে তোমার বেঞ্জোইল পারক্সাইড।
আমরা বন্ড ও বন্ড এই পার্টটাকে, এই বন্ডটাকে বলি পারক্ষ বন্ড, পারক্ষ বন্ধন, তার জন্য এটা পারক্সাইড এসছে নামটা। এবার অ্যারো এখান থেকে কি উৎপন্ন হবে, তাহলে এটা হবে হচ্ছে 2C6H5 বন্ড সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে ডট, এখান থেকে অ্যারো, এখান থেকে উৎপন্ন হবে 2 ইউনিট সি ডট C6, এটা হবে H5, এটা হচ্ছে তোমার ফিনাইল মূলক। আরেকটা আছে যে C6H5 ধরো দিলাম, প্লাস হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন, তাই না? আর এখানে হচ্ছে ডট, তাহলে এটা অ্যারো, এখানে হবে যে C6H5 বন্ড CH2 বন্ড হচ্ছে CH2, এখানে ডট হবে। এবার শৃঙ্খলের যদি বিস্তার ধাপ বলি, তাহলে শৃঙ্খলের বিস্তার ধাপের ক্ষেত্রে কি হবে? শৃঙ্খলের বিস্তার ধাপের ক্ষেত্রে হবে যে C6H5 আছে, বন্ড আছে হচ্ছে CH2 বন্ড CH2 ডট, প্লাস হচ্ছে CH2 ইথিলিন ডাবল বন্ড CH2 অ্যারো, এখানে উৎপন্ন হবে C6H5 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড হচ্ছে CH2, আর এখান থেকে তাহলে এটা উৎপন্ন হবে যে C6H5 ব্র্যাকেট CH2 বন্ড CH2 এটার বন্ড, এটার হোলেন, তাহলে এখান থেকে এটা কি উৎপন্ন হবে যে CH2 বন্ড CH2। এটা হচ্ছে শৃঙ্খলের বিস্তার ধাপসমূহ। এবার শৃঙ্খলের সমাপতন ধাপ যদি বলা হয়, শৃঙ্খলের সমাপতন ধাপের ক্ষেত্রে কি হয় না, দীর্ঘ শৃঙ্খলের যে সমাপন, সেটার জন্য এই যে মুক্তমূলক আছে সেটাকে বিভিন্ন উপায়ে পলিথিন উৎপন্ন করে। শৃঙ্খলের সমাপন ধাপ, শৃঙ্খলের সমাপন ধাপের ক্ষেত্রে কি হবে যে ধরো কি আছে যে C6H5 বন্ড, এটা হচ্ছে ব্র্যাকেট, তাহলে এটা হবে যে CH2 বন্ড CH2, এটা বন্ড হোলেন, এটা হবে CH2 বন্ড CH2, এখানে হচ্ছে ডট, আরেকটা হবে প্লাস, এক্ষেত্রে হবে C6H5 বন্ড CH2 বন্ড হচ্ছে CH2 বন্ড, এটা হোলেন, এটা হচ্ছে প্লাস, কার্বনটা প্লাস, এখানে বন্ড হচ্ছে CH2 ডট হলো, তাহলে এটার অ্যারো বিক্রিয়ার ক্ষেত্রে হবে C6H5 বন্ড CH2 বন্ড CH2 বন্ড হোলেন CH2 বন্ড CH2, এখানে হবে বন্ড CH2, তারপরে বন্ড CH2 বন্ড CH2 এটার হোলেন, তারপর হবে যে C6H5, এটা হচ্ছে তোমার পলিথিন। এগুলো জাস্ট গঠনগুলো জানতে হবে। এবার কিছু গুরুত্বপূর্ণ যৌথ পলিমারের প্রস্তুতি কি বলছে যে পলিথিনের ক্ষেত্রে কি হবে যে পলিথিন দুই প্রকারের, একটা নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন, একটা হচ্ছে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন। তো নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন আমরা কাকে বলবো, যে 1000 থেকে ধরো 200 অ্যাটমসফিয়ার চাপে, মানে উচ্চ চাপে উচ্চ চাপে কত 350 কেলভিন থেকে কত 570 কেলভিন উষ্ণতায় সামান্য ডাইঅক্সিজেন আর পারক্সাইড, এটা হচ্ছে অনুঘটক, যে ডাইঅক্সিজেন আর হচ্ছে পারক্সাইড এগুলো হচ্ছে অনুঘটক, এর উপস্থিতিতে কি হয় ইথেনের পলিমারাইজেশনের ফলে নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিমার যেটা পলিথিন যেটা সেটার উৎপন্ন। এবার নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিনটা মানে LDP মুক্তমূলক যৌথ বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায়, আর হাইড্রোজেন পরমাণুর অপসারণে কি হয় উচ্চ শাখাযুক্ত শৃঙ্খলও পাওয়া যায়। এবার নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিমারটা কি, মানে পলিথিনটা রাসায়নিক নিষ্ক্রিয় হয়, রাসায়নিকভাবে এটা কি হয় নিষ্ক্রিয় হয়, আর এটা হচ্ছে শক্ত হয় কিন্তু নমনীয় হয়, মানে শক্ত হয় কিন্তু আবার নমনীয়, আর তড়িদের কি হয় দুর্বল পরিবাহী, সেজন্য কি হয় যে তড়িৎ পরিবাহীর এটাকে অন্তরক হিসেবে ব্যবহার করা হয়, যেহেতু এটা তড়িতের দুর্বল একটা পরিবাহী, তার জন্য একে আমরা অন্তরক রূপেও ব্যবহার করতে পারি। আর ভাঁজযুক্ত যেমন হচ্ছে স্কুইডেজ, তারপর হচ্ছে বোতল, খেলনা, তারপর নমনীয় পাইপ উৎপাদনও ব্যবহার করা যায়। এবার উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন কি, এটা কি হচ্ছে 333 কেলভিন থেকে কত না 343 কেলভিন উষ্ণতায় কত 6 থেকে 7 অ্যাটমসফিয়ার চাপের অধীনে কি করা হয় হাইড্রোকার্বন দ্রাবকে অনুঘটক যেমন হচ্ছে ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম এবং টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড। আচ্ছা, ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম এবং টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড যে মিশ্রণ, এটাকে বলা হয় জিগলার-নাটা অনুঘটক। ঠিক আছে, তাহলে এর দুটোর মিশ্রণের উপস্থিতিতে কি হয় ইথেনের দ্রুত পলিমারাইজেশন বিক্রিয়ায় কি উৎপন্ন হয় না উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন উৎপন্ন হয়। আর এইভাবে উৎপন্ন উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন কি হয় সরল রৈখিক অনুবর্তমান, মানে এখানে কি থাকে সরল রৈখিক অনুবর্তমান থাকে, ঘন সন্নিবিষ্ট থাকে বলে এরা কি হয় না উঁচু ঘনত্ব বিশিষ্ট হয়। তো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় প্রকৃতি হয় এদের, আর এরা কি হয় না অধিক শক্তিশালী হয় আর দৃঢ় প্রকৃতির হয়। যেমন এটা কি কি ইউজ করা হয়, এটাতে হচ্ছে বালতি তৈরি করা হয়, তারপর ডাস্টবিন, তারপর বোতল, পাইপ প্রভৃতি উৎপাদনের কাজে উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন ব্যবহার করা হয়। এবার পলিটেট্রা ফ্লোরোইথেন যেটাকে বলা হয় টেফলন কি করা হয় না এটাকে উচ্চ চাপ
উচ্চচাপে মুক্তমূলক আর হচ্ছে পারসালফেট অনুঘটকের সাথে কি হয় টেট্রাফ্লোরোইথিনকে উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করেই আমাদের টেফলন তৈরি হয়ে যায়, মানে টেফলনকে আমরা এইভাবে তৈরি করি। আর এটা হচ্ছে রাসায়নিকভাবে কি হয় না নিষ্ক্রিয়, এটাও রাসায়নিকভাবে নিষ্ক্রিয় প্রকৃতি, তার মানে উচ্চ আণবিক নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিথিন বলো, উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন, তারপর টেফলন বলো, সবগুলি হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয় আর ক্ষয়কারী বিকারকের আক্রমণকে কি করে না প্রভাবিত করে। এটা কি করে অয়েল সিল, তারপর গ্যাস্ট্রিক তৈরি করতেও, ননস্টিক যে বাসনপত্র আসতে আস্তরণযুক্ত বাসনপত্র সেগুলি তৈরি করতে ব্যবহার করা হয়। আচ্ছা কি টেট্রাফ্লোরোইথেনের সংকেত কি, এটাও ইম্পর্টেন্ট, টেট্রাফ্লোরোইথেনের সংকেতটা মানে গঠনটা, তাহলে NCF2 ডাবল বন্ড CF2, জাস্ট H2 এর জায়গায় কি আছে F2 আছে, কারণ টেট্রাফ্লোরো বলছে তাহলে F2ই হবে, ফ্লোরো বলতে ফ্লোরিন, তাই তো, তাহলে NCF2 ডাবল বন্ড CF2, এটাকে অনুঘটক আর উচ্চচাপ যখনই দেবো তখন টেফলন উৎপন্ন হবে, মানে বন্ড CF2 বন্ড এটার হলেন। এবার পলিঅ্যাক্রিলোনাইট্রাইল, এটা কি পারক্সাইড অনুঘটকের উপস্থিতি, মানে পলিঅ্যাক্রিলোনাইট্রাইলকে পারক্সাইডের অনুপস্থিতিতে আমরা কি করব অ্যাক্রাইলোনাইট্রাইলের যে দ্রুত পলিমারাইজেশন করব তার ফলে আমাদের পলিঅ্যাক্রিলোনাইট্রাইল উৎপন্ন হবে। যেমন অ্যাক্রাইলোনাইট্রাইল বলতে NCH2 ডাবল বন্ড CHCN, এটাকে পলিমারাইজেশন পারক্সাইড অনুঘটক করলাম, তাহলে এটা পলিঅ্যাক্রিলোনাইট্রাইল উৎপন্ন হলো, বন্ড CH2 বন্ড CH, উপরে হচ্ছে CN, এটার হলেন। পলিঅ্যাক্রিলোনাইট্রাইল হচ্ছে উলের বিকল্প হিসেবে বাণিজ্যিক তন্তু যেমন কি না ওরলন, তারপর অ্যাক্রিলন তৈরিতেও ব্যবহার করা হয়। এবার সংঘনন পলিমারাইজেশন বা ধাপ বৃদ্ধি পলিমারাইজেশন, এটা কি যে দুটি দ্বিকার্যকরী মূলক বিশিষ্ট মনোমারের মধ্যে কি হয় না ধাপে ধাপে সংঘনন বিক্রিয়ার ফলে আমরা সংঘনন পলিমারাইজেশন সংগঠিত করি। আর বহু সংঘনন বিক্রিয়ার ফলে কিছু কি হয় সরল অণু যেমন হতে পারে জল, অ্যালকোহল প্রভৃতিও নির্গত হয়, আর এর ফলস্বরূপ কি হচ্ছে না উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিমার গঠিত হচ্ছে। আচ্ছা এই বিক্রিয়ার মধ্যে প্রতিটা ধাপে উৎপন্ন যে বিক্রিয়াজাত পদার্থ আছে সেটা আরও একটা দ্বিকার্যকরী মূলক বিশিষ্ট যৌগ এবং সংঘননের এই ধাপটার প্রক্রিয়াটা চলতেই থাকে এভাবে। আচ্ছা যেহেতু প্রতিটি ধাপ কি হয় না এক একটা স্বতন্ত্র কার্যকরী যৌগ উৎপাদন করে, সেজন্য এরা কি হয় পরস্পরের উপর নির্ভরশীল হয় না। আর এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ধাপ বৃদ্ধি পলিমারাইজেশন। যেমন ইথিলিন গ্লাইকল আর টেরিথালিক অ্যাসিড, এদের মিথস্ক্রিয়ার ফলে কি উৎপন্ন হয় ডেক্রন, মানে টেরিলিন হলো এই ধরনের পলিমারাইজেশনের একটা উদাহরণ, অর্থাৎ ইথিলিন গ্লাইকল আর হচ্ছে টেরিথালিক, এদের মিথস্ক্রিয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে যে টেরিলিন বা হচ্ছে ডেক্রন, এটা হচ্ছে একটা সংঘনন পলিমারের উদাহরণ ডেক্রন। যেমন ইথিলিন গ্লাইকল আছে কি আছে যে NHO H2C বন্ড CH2OH আছে, প্লাস এটা কি নিচ্ছে যে টেরিথালিক অ্যাসিড মানে বেনজিন 1,4 ডাইকার্বক্সিলিক অ্যাসিড, NHOC বেনজিন রিং হচ্ছে COH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মানে বেনজিন 1,4 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এই দুটার হচ্ছে ইসের ফলে কি উৎপন্ন হচ্ছে বিক্রিয়ার ফলে টেরিলিন বা ড্যাক্রন উৎপন্ন হচ্ছে। টেরিলিন বা ড্যাক্রনের গঠনটাও ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে বন্ড O CH2 বন্ড CH2 বন্ড O, এটা C উপরে ডাবল বন্ড ও বন্ড বেনজিন রিং, এটা হচ্ছে বন্ড C উপরে ডাবল বন্ড ও, এটা হলেন। এবার হচ্ছে পলিঅ্যামাইড সমূহ। পলিঅ্যামাইড সমূহ কি অ্যামিনো অ্যাসিড আর হচ্ছে কি ল্যাকটাম সমূহের সংঘনন পলিমারাইজেশন দ্বারা কি করা হয় লাইনের প্রস্তুতি করা হয়। আচ্ছা পলিমাইড সমূহে পলিমারগুলিতে কি হয় অ্যামাইড বন্ধন থাকে, ঠিক আছে। আর এরা কি করে গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে যেমন সংশ্লেষিত বা কৃত্রিম তন্তু, এদেরকে বলা হচ্ছে নাইলন। তাহলে সংশ্লেষিত বা কৃত্রিম তন্তুদের কি বলা হয় নাইলন বলা হয়। আর এই পলিমারগুলি কি হচ্ছে প্রস্তুতির সাধারণ পদ্ধতি, ডায়ামিনের সঙ্গে কি হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড ও সংঘনন পলিমারাইজেশন বিক্রিয়ার সংগঠিত করা হচ্ছে। আর অ্যামিনো অ্যাসিড আর হচ্ছে কি ল্যাকটাম সমূহের সংঘনন পলিমার দ্বারা এটা কি করা হয় নাইলন প্রস্তুত করা হয়। নাইলন 6,6 কি করা হয় যে উচ্চ চাপ দেওয়া হয় আর উচ্চ উষ্ণতা দেওয়া হয়। এবার উচ্চচাপ আর উচ্চ উষ্ণতায় কি করা হয় আমি তো প্রথমে নাইলন 6,6 হচ্ছে হেক্সামিথিলিন ডাইমিন আর অ্যাডিপিক অ্যাসিডের সংঘনন পলিমার দ্বারা প্রস্তুত করা হয়। তাহলে উচ্চ চাপ দিতে হবে আর কি দিতে হবে উচ্চ উষ্ণতা দিয়ে হেক্সামিথিলিন ডাইমিন এর সঙ্গে কি করা হয় অ্যাডিপিক অ্যাসিডের সংঘনন পলিমারাইজেশন দ্বারাই হচ্ছে আমাদের নাইলন 6,6 প্রস্তুত করা হয়। তাহলে NHOOC CH2 COOH প্লাস হচ্ছে N2H2N CH2 NH2 আছে। কত টেম্পারেচার দিচ্ছি 553 কেলভিন, আর চাপটাও কি উচ্চ চাপ দিচ্ছে, তারপরে আমাদের নাইলন 6,6টা উৎপন্ন হচ্ছে। অর্থাৎ বন্ড N উপরে H বন্ড CH2 বন্ড N তারপর H বন্ড C ডাবল বন্ড O CH2 বন্ড C ডাবল বন্ড O। তারপর সিড ব্রাশের যে অগ্রগতির তন্তু তৈরিতে বস্ত্র শিল্পেও নাইলন 6,6 ব্যবহার করা হয়। এবার শুধু নাইলন 6 কি এটাকে উচ্চ উষ্ণতায় কি করা হয় ক্যাপ্রোল্যাকটামের সঙ্গে জল মিশ্রিত করে উত্তপ্ত করে এটি পাওয়া যায়। ক্যাপ্রোল্যাকটামের সঙ্গে যখন আমরা জল মিশাবো জল মিশিয়ে উত্তপ্ত করবো তখনই আমরা কি পাবো নাইলন 6 পাবো। ক্যাপ্রোল্যাকটাম আছে, ক্যাপ্রোল্যাকটামের সংকেত দেখো এখানে কি বলছে এন্ড 1 2 3 4 5 6 6টা কার্বন। এন এর উপরে এখানে কি আছে H বন্ড C এর এখানে ডাবল বন্ডও দিবে, তারপর CH2 দিয়ে দিবে। তাহলে এটা হয়ে গেল আমাদের ক্যাপ্রোল্যাকটাম। এখানে টেম্পারেচার কত দিতে হচ্ছে 533 থেকে 543 কেলভিন, আর কি দিতে হচ্ছে এখনো জল H2O দিতে হচ্ছে। তো এটা দিলে আমাদের নাইলন 6 পেয়ে যাবে, মানে বন্ড C এটার গঠনও ইম্পর্টেন্ট। বন্ড C ডাবল বন্ড O
বন্ড হচ্ছে CH2 5 বন্ড NH এটার হোল N। এটাকে কি করা হয়, যে যেমন টায়ারের যে সুতা হয়, তারপর ফেব্রিক দড়ি উৎপাদনের কাজে আমাদের নাইলন 6 ব্যবহার করা হয়। এবার হচ্ছে পলিএস্টার সমূহ। পলিএস্টার সমূহ কি? পলিএস্টার সমূহ হচ্ছে যেমন এরা হচ্ছে কি ডাইকার্বক্সিলিক অ্যাসিড, আর হচ্ছে কি যে ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং ডাইঅলের বহু সংঘনন বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। পলিএস্টার কিভাবে উৎপন্ন হয় তাহলে বলছি, যে ডাইকার্বক্সিলিক যে অ্যাসিড আছে সেটা, তারপর ডাইঅল, এদের বহু সংঘনন যে বিক্রিয়া সেটার মাধ্যমে আমাদের পলিএস্টার উৎপন্ন হয়। আর পরিচিত পলিএস্টারের উদাহরণ যেমন হচ্ছে কি যে একটা ডেক্রন, টেরিলিন, এটা অনেক ইম্পর্টেন্ট। একটা পলিএস্টারের উদাহরণ কি হতে পারে, ডেক্রন আর টেরিলিন হতে পারে। তারপরে কি বলছে যে জিঙ্ক অ্যাসিডের অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড অনুঘটকের উপস্থিতিতে কি করা হয়, ইথিলিন গ্লাইকল আর টেরিথ্যালিক অ্যাসিডের যে মিশ্রণ সেটাকে 420 থেকে 460 কেলভিন টেম্পারেচার উষ্ণতায় উত্তপ্ত করে এটি প্রস্তুত করা হয়। ডেক্রন তন্তু যেমন টেরিলিন হলো ভাঁজ প্রতিরোধী এবং তুলো ও উলের মিশ্রণে ব্যবহৃত হয়, এবং এছাড়াও নিরাপত্তাজনিত যেমন হেলমেটের কাজকে শক্ত করার উপকরণ হিসেবেও এটা ব্যবহার করা হয়। ফেনল ফর্মালডিহাইড পলিমার যেমন ব্যাকেলাইট এবং সংশ্লিষ্ট পলিমার সমূহ। ফেনল ফর্মালডিহাইড পলিমারগুলো হচ্ছে কি সবচেয়ে প্রাচীনতম পলিমার, মানে সবচেয়ে প্রাচীনতম যে পলিমার সেটা হচ্ছে ফেনল ফর্মালডিহাইড পলিমার। এটা অ্যাসিড আর হচ্ছে কি ক্ষার, অ্যাসিড বা ক্ষারক যে কোনো একটা অনুঘটকের উপস্থিতিতে কী করে, ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের যে সংঘনন বিক্রিয়ায় এটা পাওয়া যায়। যেমন অর্থ বা প্যারা যে হাইড্রক্সি মিথাইল আছে সেটা ফেনলের প্রারম্ভিক উৎপাদনের মাধ্যমে যা কী করে পুনরায় ফেনলের সঙ্গে বিক্রিয়া করে কী করে বন্ড CH2 মূলকের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে কী করে বলয়াকৃতি যৌগ গঠন করে। যেমন হচ্ছে কি নেবোলক, এটা একটা কি সরল রৈখিক পদার্থ হতে পারে, আর একে কী করা হয় রঙের মধ্যে ব্যবহৃত করা হয়। যেমন বেঞ্জিন বলে, মানে ফেনল প্লাস হচ্ছে CH2O, এটা H প্লাস বা OH মাইনাস দিলাম তাহলে এটা বেঞ্জিন রিং OH, এখানে অর্থ পজিশন হচ্ছে CH2OH প্লাস বেঞ্জিন রিং OH CH2OH, প্যারা পজিশনে CH2OH প্লাস হচ্ছে কি যে বেঞ্জিন রিং OH 1 2 3 4 5 6, তো এখানে 2 নম্বর পজিশনে CH2OH, 4 নম্বর পজিশনে CH2OH আর 6 নম্বর পজিশনে হচ্ছে CH2OH। তারপর N বেঞ্জিন রিং হচ্ছে OH CH2OH অর্থ পজিশনে অ্যারো হচ্ছে কি OH প্লাস, এটা হচ্ছে CH2 বেঞ্জিন রিং OH CH2, এটা হচ্ছে নবলকের গঠন, এটাও ইম্পর্টেন্ট নবলকের গঠনটা। তারপর বেঞ্জিন রিং OH বন্ড CH2 বন্ড CH2OH বন্ড CH2। নবলককে কী করা হয়, ফর্মালডিহাইডের সঙ্গে উত্তপ্ত করলে আড়াআড়ি বন্ধন সৃষ্টি হয়। আড়াআড়ি বন্ধন সৃষ্টি হয়, সৃষ্টির মাধ্যমে কি হয়, এটা একটা অগলনীয় বস্তু উৎপন্ন করে যাকে আমরা বলি ব্যাকেলাইট। ব্যাকেলাইট কি ব্যবহার করা হয়, ব্যাকেলাইট চিরুনি, তারপর ফেনোগ্রাফ রেকর্ড, তারপর বৈদ্যুতিক তার, সুইচ, বিভিন্ন বাসনপত্রের হাতল তৈরিতে আমরা ব্যাকেলাইটের ব্যবহার করি। ব্যাকেলাইটের সংকেতটা দেখো, এটাও ইম্পর্টেন্ট। এবার হচ্ছে কি মেলামাইন ফর্মালডিহাইড পলিমার। এটা কি মেলামাইন এবং ফর্মালডিহাইড সংঘনন পলিমারাইজেশনের ফলে মেলামাইন ফর্মালডিহাইড পলিমার গঠিত হয়। যেমন মেলামাইন ফর্মালডিহাইড অন্তর্বর্তী রেজিন উৎপন্ন হলো। মেলামাইন ফর্মালডিহাইড মেলামাইনের সংকেত কি, যে বন্ড N, এখানে হচ্ছে বন্ড বেঞ্জিন রিং, এখানে হবে NH2, এখানে N, এখানে হবে NH2, এখানে হবে NH2, এটা হচ্ছে মেলা প্লাস কি নিচ্ছি ফর্মালডিহাইড, মানে HCHO, এটা হচ্ছে ফর্মালডিহাইড। তো এটার অন্তর্বর্তী একটা জটিল যৌগ অন্তর্বর্তী একটা রেজিন উৎপন্ন হবে। এখানে হবে বন্ড NH CH2OH, এখানে হবে N, এখানে হবে NH2, এখানেও হবে NH2, এটা হচ্ছে একটা অন্তর্বর্তী রেজিন। তো এটা যখন পলিমারাইজেশন করব, তখন কি উৎপন্ন হবে, যে এটা এভাবে ব্র্যাকেটে লিখতে হয় যে এখানে হবে বেঞ্জিন N, এখানে হবে N, এখানে হবে N, এটা কি উৎপন্ন হবে, এখানে হবে NH, বন্ড হবে CH2, এটা হবে হোল N,
আর এখানে হবে হচ্ছে HN, আর এখানে হবে NH2। ইঞ্জিনিয়ারিং এগুলো দিতে হবে। এটাকে কি বলছে? এটাকে বলছে হচ্ছে মেলামাইন পলিমার। এটাকে কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে চীনামাটির বাসনপত্র তৈরি করতে মেলামাইন ফর্মালডিহাইড পলিমারটা ব্যবহার করা হয়। মেলামাইন পলিমার, এটা হচ্ছে মেলামাইন পলিমার। এবার কি বলছে? সহপলিমারাইজেশন বা কোপলিমারাইজেশন। সহ বা পলিমারাইজেশন হচ্ছে এক ধরনের পলিমারাইজেশন বিক্রিয়া, যেখানে কি হয় একাধিক ভিন্ন মনোমার বা অণুর যে মিশ্রণ সেটা পলিমারাইজেশনে অংশগ্রহণ করে আর কি করে? কোপলিমার গঠন করে। কোপলিমারটা শুধুমাত্র শৃঙ্খল বৃদ্ধি পলিমারাইজেশন গঠিত, শুধুমাত্র যে শৃঙ্খল বৃদ্ধি পলিমারাইজেশন নিয়েই গঠিত হয় সেটা নয়, এটা হচ্ছে ধাপ বৃদ্ধি পলিমারাইজেশনও ব্যবহৃত হয়। এর ফলে কি হয়? একটা নির্দিষ্ট পলিমার শৃঙ্খলে ব্যবহৃত প্রতিটা মনোমারের কি হয়? বহু সংখ্যক একক রয়েছে। যেমন উদাহরণ হতে পারে যে 1,3 বিউটাডাইন আর হচ্ছে স্টাইরিনের মিশ্রণ হচ্ছে একটা কোপলিমার গঠন করতে পারে। যেমন এখানে 1,3 বিউটাডাইন আছে, NCH2 ডাবল বন্ড CH বন্ড CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে স্টাইরিন মানে বেঞ্জিন রিং, উপরে বন্ড CH ডাবল বন্ড CH2, এটা কি বিউটাডাইন স্টাইরিন কোপলিমার মানে বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড CH, এখানে উপরে হচ্ছে বেঞ্জিন রিং বন্ড CH2, এটার হোলেন। এবার আসছি যে কোপলিমারের যে ধর্মসমূহ সেটা হোমোপলিমারের ধর্মসমূহ থেকে যথেষ্ট পরিমাণে আলাদা হয়। যেমন হচ্ছে বিউটাডাইন স্টাইরিন, এটা একটা কি কোপলিমার, হচ্ছে খুবই কঠিন এবং প্রাকৃতিক রবারের একটা হচ্ছে উত্তম বিকল্প। এটাকে কি গাড়ির টায়ার, তারপর মেঝের যে টাইলস হয় সেটা, পাদুকার উৎপাদন, তারের যে অন্তরক প্রভৃতি উৎপাদনে ব্যবহার করা হয়। এবার আসছে প্রাকৃতিক রবার হচ্ছে একটা প্রাকৃতিক পলিমার যার কি স্থিতিস্থাপক ধর্ম বিশিষ্ট। রবার হচ্ছে একটা কি প্রাকৃতিক পলিমার যেটার মধ্যে স্থিতিস্থাপক ধর্ম আছে। যে ইলাস্টোমারও বলা হয়, রবারকে ইলাস্টোমারও বলা হয়। আর এটা কি বিভিন্ন ব্যবহারও রয়েছে। ইলাস্টোমারও এর বিভিন্ন ব্যবহার রয়েছে। রবারের তরক্ষীয় থেকে প্রস্তুত করা হয়, যা হচ্ছে কি যে জলের মধ্যে রবারের একটা কোলডীয় বিস্তার। তরক্ষীয় রবার গাছের কি করে? বাকল থেকে সংগ্রহ করা হয়। যেমন ভারতবর্ষ, শ্রীলঙ্কা, তারপর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আমেরিকাতে এটা পাওয়া যায়। প্রাকৃতিক রবার আইসোপ্রিন, যেমন 2-মিথাইল-1,3 বিউটাডাইন, এটা একটা কি রৈখিক পলিমার রূপে বিবেচনা করা হয়। আইসোপ্রিনকে একটা রৈখিক পলিমার রূপে বিবেচনা করা যেতে পারে। আর এছাড়াও সিস-1,3 পলি আইসোপ্রিনও বলা হয়। একে কি বলা হয়? 1,4 পলি আইসোপ্রিনও বলা হয়। এটা যেমন প্রাকৃতিক রবারের গঠনটা দেখো। এবার হচ্ছে আইসোপ্রিনের গঠনটা ইম্পর্টেন্ট। কি বলছে? যে CH2 H2C ডাবল বন্ড C উপরে বন্ড CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। সিস পলি আইসোপ্রিন অণুতে বিভিন্ন শৃঙ্খলের যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সেটার দ্বারা একত্রে যুক্ত হয়ে এবং কুণ্ডলীকৃত আকার গঠনাকৃতি ধারণ করে। একে কি করা হয়? স্প্রিং এর মতো টানা হয় আর এটা স্থিতিস্থাপক ধর্ম প্রদর্শন করে। এবার আসছি রবারের ভালকানাইজেশন। প্রাকৃতিক রবারকে কি হয়? উচ্চ তাপমাত্রা মানে গ্রেটার দেন কত না 335 কেলভিন, 335 কেলভিনে নমনীয় আর হচ্ছে নিম্ন উষ্ণতাটা আবার উচ্চ উষ্ণতায় এবং নিম্ন উষ্ণতায় ভঙ্গুর হয়। আর এটা কি হয়? অধিক জল শোষণও করতে পারে বা জল শোষণ ক্ষমতা প্রদর্শন করে। আর এটা কি হয় না? অদ্রবীয় দ্রাবকেও দ্রবীভূত হয় আর জারক দ্রব্যের আক্রমণও প্রতিরোধ করতে পারে। তো এই ভৌত ধর্ম সমূহের উন্নতি সাধনের জন্য ভালকানাইজ পদ্ধতিটি কি করা হয়? সম্পন্ন করা হয়। কত? 373 কেলভিন থেকে 415 কেলভিন উষ্ণতায় যোজকীয় বস্তুর সাথে কি হয়? কাঁচা রবার আর হচ্ছে সালফার মিশ্রিত করা হয়। মিশ্রণটাকে কি করা হয়? উত্তপ্ত করা হয়। মানে কাঁচা রবারের সাথে সালফার মিশিয়ে মিশ্রণটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্তকরণের মাধ্যমে পদ্ধতিটা সম্পন্ন করা হয়। ভালকানাইজেশনের সময় কি হয়? সালফারের যে দ্বিবন্ধন আছে সেগুলি সক্রিয় অংশের সঙ্গে আড়াআড়ি বন্ধনের সৃষ্টি করে, সালফারের সাথে বন্ধন সৃষ্টি করে আর এইভাবে কি হয়? রবারটা শক্ত হয়ে যায়। বন্ধন সৃষ্টি, সালফারের সাথে বন্ধন সৃষ্টি, দ্বিবন্ধন সৃষ্টির মাধ্যমে রবারটা কি হয়েছে? শক্ত হয়ে যায়। টায়ার রবার উৎপাদনে 5% সালফার আড়াআড়ি বন্ধন এজেন্ট হিসেবেও থাকে। আর ভালকানাইজ রবারের অণুসমূহ এখানে দেখানো হয়েছে। এবার হচ্ছে সংশ্লেষিত বা কৃত্রিম রবার হচ্ছে কি যে ভালকানাইজ রবারের পলিমার। এর হচ্ছে দৈর্ঘ্য কি হয়? দ্বিগুণ প্রসারিত করতে সক্ষম হয়। যখনই বাহ্যিক পীড়ন অপসারণ করা হয় তখন কি হয়? এটার পূর্বের গঠন আকার আবার ফিরে আসে। সংশ্লিষ্ট রবার কি? যেমন 1,3 বিউটাডাইন জাতকের যে হোমো পলিমার আছে বা 1,3 বিউটাডাইন যে কোপলিমার আছে, এটাও আরেকটা অসম্পৃক্ত মনোমারের সঙ্গে এর বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। এবার নিউপ্রিন তো অনেক ইম্পর্টেন্ট। সংশ্লিষ্ট রবার সমূহের প্রস্তুতি। সংশ্লেষিত রবারের একটা উদাহরণ যেমন হচ্ছে নিউপ্রিন, বুনাইস, এগুলি হচ্ছে সংশ্লেষিত রবার। তো ক্লোরোপিনের মুক্তমূলক পলিমারাইজেশনের দ্বারা কি করা হয়? নিউপ্রিন
ক্লোরোপিন গঠিত হয়। যেমন ক্লোরোপিন 2 ক্লোরো 1,3 বিউটারাইন, NCH2 ডাবল বন্ড C উপরে L পার্শ্বে বন্ড উপরে Cl পার্শ্বে বন্ড CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ক্লোরোপিন। এটার পলিমারাইজেশন করার পর আমরা নিউট্রেন তৈরি করি। এটা কি ভেষজ আর খনিজ তেল প্রতিরোধ করার বিশেষ ক্ষমতা আছে। এর মধ্যেই ভেষজ আর যে খনিজ তেল প্রতিরোধ করবো সেটার একটা বিশেষ ক্ষমতা আছে। এটা কি করে পরিবাহী ব্লেড, তারপর গ্যাস্ট্রিক, পায়ের পাতায় মোজা বিশেষ তৈরিতেও ব্যবহৃত হয়। এবার আছে বুনাইস। বুনাইস কি বলছে, পারক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 1,3 বিউটাডাইন আর অ্যাক্রিলোনাইট্রালের কোপলিমারের ফলে বুনাইস উৎপন্ন হয়। যেমন 1,3 বিউটাডাইন আর অ্যাক্রিলোনাইট্রাল নিচে, তারপর বুনাইস উৎপন্ন হচ্ছে। গঠনটা ইম্পর্টেন্ট বুনাইসের। এটা কি করা হয়, পেট্রোল লুব্রিকেটিং তেল, তারপর হচ্ছে জৈব দ্রাবকের কার্যকলাপ প্রতিরোধ করে। তারপর এটা তেলরোধী বস্তু, ট্যাঙ্ক আস্তরণ প্রভৃতি তৈরিতে ব্যবহার করা হয়। পলিমারের আণবিক ভর। পলিমারের ধর্মসমূহ এদের কি করে, আণবিক ভর, পলিমারের যে ধর্মসমূহ আছে সেগুলো আণবিক ভর, তারপর আকার, গঠনের সঙ্গে কি হয়, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। পলিমার শৃঙ্খলের সময় কি হয়, যে বিক্রিয়া মিশ্রণে বর্তমান মনোমারের লভ্যতার উপর এদের কি হয়, বৃদ্ধি নির্ভর করে। পলিমারের নমুনায় বিভিন্ন দৈর্ঘ্যের শৃঙ্খল থাকে, তারপর এই জন্য এর কি হয়, আণবিক ভরের মান সর্বদা গড় মান হিসেবে প্রকাশ পায়। রাসায়নিক আর ভৌত পদ্ধতির সাহায্যে কি করা হয়, পলিমারের আণবিক নির্ধারণ করা হয়। একটা হচ্ছে কি জৈব পলিমার, জৈব বিশ্লেষ্য পলিমার, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল, জৈব অবিশ্লেষ্য পলিমার। পলিমারগুলি বেশিরভাগই পরিবেশগত বিয়োজক প্রক্রিয়ায় প্রতিরোধধর্মী হয়, আর এইভাবে এরা কি করে না, পলিমারিক কঠিন বজ্র পদার্থগুলিকে কি করে, পুঁজি ভবনের জন্য দায়ী করে। এই কঠিন বজ্রগুলো থেকে ক্ষতিকারক পরিবেশগত সমস্যার সৃষ্টি হয়, যেমন দীর্ঘ সময় ধরে কি হয়, অবিয়োজ্য পদার্থ রূপে পড়ে থাকে। তারপর জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কঠিন বজ্র দ্বারা সৃষ্ট সমস্যার উদ্বেগের বিষয়টিও লক্ষ্য করা যায়। নতুন জৈব বিয়োজ্য যে কৃত্রিম পলিমার সেটা তৈরির রূপরেখা তৈরি হয়েছে, এগুলি তৈরিতেও করা হয়েছে। জৈব পলিমার যেমন বায়োপলিমার, এগুলিতে কি হয়, বর্তমান কার্যকরী মূলকের মতো অনুরূপ কার্যকরী মূলক এই পলিমারগুলোতে রয়েছে। যেমন কি বলছে, পলি বিটা হাইড্রক্সি বা কো বিটা হাইড্রক্সি ভেলারেট, 3 হাইড্রক্সি বিটানোইক অ্যাসিড আর কি 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিডের কোপলিমারাইজেশনের ফলে আমাদের পলি বিটা হাইড্রক্সি বা কো বিটা যে হাইড্রক্সি ভেলারেট সেটা উৎপন্ন হয়। এটা হচ্ছে প্যাকিং, তারপর অস্থি চিকিৎসার যন্ত্রাদি তৈরিতে, তারপর ঔষধের নিয়ন্ত্রণ ও নিষ্কাশনের জন্য পিএইচ বিভি ব্যবহার করা হয়। পরিবেশে পিএইচ বিভি ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়। 3 হাইড্রক্সি বিটানোইক অ্যাসিড যেমন হচ্ছে CH3 বন্ড CH উপরে বন্ড OH পার্শ্বে বন্ড CH2 বন্ড COH। 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড, এটা গঠন PHBV, গঠনটাও ইম্পর্টেন্ট। কি O বন্ড CH নিচে বন্ড CH3 পার্শ্বে বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড O বন্ড CH বন্ড CH2 CH3 বন্ড CH2 C ডাবল বন্ড O, এটার হলেন। এবার নাইলন টু নাইলন 6, এটা কি একটা গ্লাইসিন, যেমন তোমার H2N বন্ড CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে গ্লাইসিনের সংকেত। আর অ্যামাইনো ক্র্যাপিও অ্যাসিড যেমন H2N CH2 হোল 5 COH, একটা বিকল্প পলিঅ্যামাইড। কোপলিমার এবং জৈব বিশ্লেষ্য পলিমারের বাণিজ্যিক গুরুত্ব কি, যেমন পলিমারের নাম প্রোপিনের ব্যবহার কি, প্রোপিনের গঠন, এগুলো সবগুলি গঠন ভালো করে দেখবে। পলিথিন, স্টাইরিন, পলিভিনাইল ক্লোরাইডের গঠন, পিভিসির, তারপর ইউরিয়া, এগুলো সব গঠন ইম্পর্টেন্ট। তো পলিপ্রিন আমাদের কিসে ব্যবহার করা হয়, দড়ি, খেলনা, পাইপ প্রভৃতি প্রস্তুতিতে। পলিস্টাইরিন আমাদের হচ্ছে কি অন্তরক রূপে, তারপর জিনিস মোড়ানোর উপাদান, খেলনা, রেডিও এবং টেলিভিশন ক্যাবিনেট উৎপাদনে। পিভিসি কি, যে পিভিসি হচ্ছে হাত ব্যাগ, ভিনাইল মেজ নির্মাণের জন্য, রেইনকোট তৈরি করার জন্য, তারপর জলের পাইপ তৈরি করার জন্য আমাদের পিভিসি ব্যবহার করা হয়। তারপর ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন হচ্ছে অভঙ্গুর কাপ, তারপর হচ্ছে লিমিনেটেড শীট তৈরিতে ব্যবহার করা হয়। গ্রিপটেল ব্যবহার করা হয় রং এবং বার্নিশ উৎপাদনে। আর ব্যাকলাইট ব্যবহার করা হয় যে বৈদ্যুতিক সুইচ, বাসনপত্রের হাতল, কম্পিউটারের ডিস্ক, চিরুনি তৈরি করতে ব্যবহার করা হয়। ওকে, চ্যাপ্টারটা আলোচনা করা কমপ্লিট হলো। নেক্সট ডে আরও অর্গানিক কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে অ্যানালাইজ করব এবং চ্যাপ্টারটাকে খুব ভালো করে বুঝবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো।